তার জন্য একাহী সন্ধ্যেবেলা ভুবন পে সত্যি শুধু কবিতার জন্য এই পাগলামি এই খ্যাপানো। ভোরের পাখি আমাদের আবৃত্তির দল, আমরা দেখতে দেখতে 25টা বছর পার করে দিয়েছি। তো এরকম বর্ষপূর্তিতে সাধারণত যেটা হয়ে থাকে, খুব ঢাকঢোল পিটিয়ে একটা খুব বড় অনুষ্ঠান, আবৃত্তি উৎসব এসব হয়। আমরা সে পথে হাঁটলাম না, চলতি হওয়ার পন্থী আর হওয়া হলো না আমাদের। তার কারণ আমরা শহর থেকে অনেক দূরে থাকি। আমাদের দলটি, এই দলে মূলত যেসব ছেলেমেয়েরা কাজ করে বেশিরভাগই শহরতলির, শহর থেকে তারা অনেক দূরে থাকে। কিন্তু কাজকর্ম তো শহরকে কেন্দ্র করেই হয়। তাই আমাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল যে কলকাতা শহরে আমাদের নিজের একটা আবাসস্থল যদি হয়, এবং যেখানে জায়গাটা ছোট হলেও যেন আমরা ছোট ছোট বীজ রোপণ করতে পারি আগামীর আশায়, যে বীজ হয়তো বা একদিন স্বপ্ন বনে বনে মহিরুহ হবে। তাই ভোরের পাখির সেই স্বপ্ন পূরণ বলা যেতে পারে আমাদের এই ছোট্ট আবাসটুকু, যার নাম আমরা ভালোবেসে দিয়েছি কবিতা সম্ভবা। কবিতা সম্ভবা খুব ছোট্ট একটি সৃষ্টি। তার পায়ে চলার পথ খুব বেশি দিনের নয়, 6 মাস মাত্র তার বয়স। এর মধ্যে আমরা অনেকগুলো কাজ আমাদের এই কবিতা সম্ভবাতে করে ফেলেছি। খুব সম্প্রতি আমরা একটা কাজ শুরু করেছি। আমরা সবাই জানি যে পৃথিবীতে দুটি বিশ্বযুদ্ধ হয়ে গেছে, এবং এই বিশ্বযুদ্ধ আসলে কোনো যুদ্ধ ভালো কিছু দেয়নি পৃথিবীকে, মানব সভ্যতাকে। এবং এই যুদ্ধে যারা প্রাণে বেঁচেছিলেন তাদের মধ্যে অনেকে এমন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন যে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারছিলেন না। তখন তাদের স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য, মানসিক শুশ্রূষা দেওয়ার জন্য মিউজিক থেরাপি অর্থাৎ সঙ্গীতের মধ্য দিয়ে তাদেরকে সারিয়ে তোলার একটা চেষ্টা করা হচ্ছে। তো মিউজিক থেরাপি অনেক পুরনো একটি আইডিয়া, কিন্তু আমরা যারা কবিতা নিয়ে কাজ করি, কবিতারও তো একটা নিজস্ব শক্তি আছে, সে নিজ শক্তিতে মহিয়ান। কবিতারও একটা ক্ষমতা আছে মানুষকে খানিকটা শুশ্রূষা দেওয়ার, এবং সেটা আমি দীর্ঘ বছর ধরে এই কাজটি করছি। অনেক সময় স্যারেটের সোমেন স্যারেটের নিউক্লিয়ার ইউনিভার্সিটিতে আমি সম্প্রতি গিয়ে কাজ করে এলাম, হিলিং পাওয়ার অফ পোয়েট্রি। তো স্যারেট কলেজেরই একজন ফ্যাকাল্টি, তিনি আমায় বলছিলেন যে আমি সকাল থেকে আজকে ভীষণ রকম আমার মন খারাপ, আমি কিছুতে সহজ হয়ে দাঁড়াতে পারছিলাম না। ভেবেছিলাম মানে নেহাত কাজ করি বলে এসেছি, নইলে আজকে আমার আসার কথা না, কিন্তু যদি আমি না আসতাম আমার বিরাট মিস হয়ে যেত। আমি আবৃত্তি করেছিলাম ওখানে প্রায় 1 ঘন্টা, তারপরে উনি বলছেন আমি না আবার চাঙ্গা হয়ে গেছি। হিলিং পাওয়ার অফ পোয়েট্রি খুব সহজভাবে যদি বলা যায় বিষয়টা তাই। যদি পৃথিবীতে একজন মানুষকেও আমি এই শুশ্রূষাটাকে দিতে পারি। আমরা ডিসান হসপিটালে কাজ করেছি, সেখানে ক্যান্সার আক্রান্ত মানুষ, তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি, তাদের কবিতা শুনিয়েছি। ওই সময়টুকু তারা ব্যথা বেদনা ভুলেছিলেন। আর শুধুই কি যাদের শারীরিক কষ্ট সেটাই কি একমাত্র? আসলে এখন দেখবেন যে তরুণ প্রজন্ম যারা, তাদের মধ্যে পেপার খুলতে ভয় লাগে, একটা সাংঘাতিক সুইসাইডাল টেন্ডেন্সি, ডিপ্রেশন, স্ট্রেস। আমাদের লক্ষ্য কিন্তু সমস্ত মানুষের পাশে যদি একটু এই আলো পৌঁছে দিতে পারি, তাহলে আমাদের এই হিলিং পাওয়ার অফ পোয়েট্রি অর্থাৎ কবিতার যে শুশ্রূষাদায়ী ক্ষমতা, সেটা যদি পৌঁছে দিতে পারি, তাহলে আমাদের এই প্রয়াস বোধহয় সার্থক হবে। এবং সেজন্যই আমরা আগামী দিনে আমাদের এই যে এখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা আছে, অনেক বড়রাও এখানে কাজ করে, তো আমরা সবাই মিলে চেষ্টা করছি এই কবিতার শুশ্রূষা মানুষের কাছে, সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে। আমাদের যাত্রা শুরু হয়েছে এবং মাইলস টু গো, আমাদের অনেক পথ হাঁটতে হবে। আর সেই পায়ে চলার পথে আজকে আমাদের কবিতা সম্ভবা ধন্য হয়েছে, কারণ আজকে যেসব মানুষকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, আমাদের সত্যি কথা বলতে কি অহংকারের আহ্লাদের শেষ নেই। ইতিমধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন
নির্মাল্য নারায়ণ চক্রবর্তী, শ্রদ্ধেয় নির্মাল্য নারায়ণ চক্রবর্তী, তাকে আপনারা হয়তো অনেকেই জানবেন। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তিনি উপাচার্য। আমাদের মধ্যে এসেছেন সর্বজন শ্রদ্ধেয় ডক্টর অঙ্কোলজিস্ট আমাদের গৌতম মুখোপাধ্যায়। গৌতমদাকে আমাদের ভালোবাসা। সৌমিনদা এসেছেন, সৌমিন মুখোপাধ্যায়, তিনি তার কলেজে ইউনিভার্সিটি থেকে আমি কাজ করে এসেছি। আমাদের ম্যাকাউন্টের ভিসি সৈকত মৈত্র স্যার, সৈকত স্যার প্রথম দিন থেকে আছেন আমাদের সঙ্গে। তো আপাতত আমরা এই চারজন অতিথিকে পেয়েছি আমাদের মধ্যে। আপনাদেরকে আমার আভূমি প্রণাম করতে ইচ্ছে করছে, আমি এতটা আবেগ আপ্লুত, কারণ সত্যি আমাদের এই ছোট্ট আয়োজনে আপনাদের মতো মহিরুহরা যদি সামনে এসে দাঁড়ান, আমাদের যে ছোটরা আছে ওরাও স্বপ্ন দেখতে পারবে যে তাদেরকেও একদিন ওই রকম একটা জায়গায় পৌঁছাতে পারবে। তাই আপনাদেরকে আবারও আমার আভূমি প্রণাম এবং শ্রদ্ধা। আমাদের আজকে দুটি সেমিনার আছে, প্যানেল ডিসকাশন। সেই ডিসকাশন দুটি একেবারেই হিলিং পাওয়ার অফ পোয়েট্রি এই বিষয়ের উপরে আমাদের যারা অতিথিরা আসবেন, শ্রদ্ধেয় অতিথি, তারা কথা বলবেন। প্রথম পর্বে এই চারজন, আর দ্বিতীয় পর্বে আরও বেশ কিছু মানুষ আসবেন, তারা কথা বলবেন। এবং আজকে আমাদের ছোটরা যেমন খুশি কবিতা বলবে, কিন্তু বড়দেরকে একটু বেঁধে দিয়েছি, তার কারণ তারা সবাই মধুসূদন দত্তের কবিতা বলবে। মধুসূদন দত্তের ব্রজাঙ্গনা কাব্যটি আমরা উপস্থাপনা করব। বীরাঙ্গনা কাব্যের 6টি পত্র আজকে পড়া হবে। এছাড়া মধুসূদন দত্তের গীতি কবিতা এবং 14দশ পদাবলী থেকেও কয়েকটি কবিতা আজকে আমরা উপস্থাপনা করব। সব মিলিয়ে এই আমাদের আয়োজন। তো সকলকে আবারও আমার শুভেচ্ছা এবং প্রণাম। শব্দ তো ব্রহ্ম, আর সেই শক্তি, সেই ব্রহ্ম শক্তিকে অবলম্বন করে কবিতা সাহিত্য। আর ভোরের পাখি কবিতা সম্ভাবনা যে উদ্যোগ নিয়েছে, সেই শক্তিটাকে ব্যবহার করে আমাদের মনের যে যন্ত্রণা, আমাদের যে অসুখ, তা সারিয়ে তোলা, তাকে যদি সামান্য একটু হলেও প্রলেপ দেওয়া যায়, সেই প্রলেপ দিয়ে তাকে একটু সময়ের জন্য সুস্থভাবে সুন্দর পৃথিবী দেখার সুযোগ করে দেওয়া। আমরা পরবর্তী যে অধ্যায়ে প্রবেশ করব, জলসিঞ্চন। জলসিঞ্চনের জন্য যাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডক্টর নির্মল शेष सर्वभाषकम् भावषटकहीन रूप नित्य सत्तमध्ययम् वङ्मनौति गोचरं च नेति नेति भावितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम् आदितेयविहरं शूरारिदैत्यनाशकम् साधुशिष्टकामदं महिषुभारहारकम् सद्मरूपतत्तकं युगे युगे च दर्शितम् तं नमामि देवदेव रामकृष्णमीश्वरम्
सर्वभूत सर्ग कर्म सूत्र बंध कारणम येन कर्म पाप पुण्य तारतम्य साधनम बुद्धि बाश साक्षी रूप सर्व कर्म भासनम तं नमामि देव देव राम कृष्ण मीसरम सर्व जीव पाप नाश कारणं भवेशरम शीकृतं च गर्भवास देहधानमिदृशम् यापितं स्वलीलया च येन दिव्यजीवनम् तं नमामि देव देव राम कृष्णमीश्वरम्। নক্ষত্র খচিত মঞ্চ বলা যেতে পারে। তো তাদের পেয়েছি আর তাদের আশীর্বাদই নেব না সেটা তো হতে পারে না। আমাদের গৌতম, আমি অত মানে পদবী অত এটা বলতে আমার মানে হয় আসলে এত আত্মিক সম্পর্ক, আর যেহেতু আমাদের খুব ইন্টিমেট, তো আমি গৌতমদার একটু তাড়া আছে, গৌতমদার কাছে প্রথমে একটু আশীর্বাদী চাইবো। আপনি আশীর্বাদী দিয়ে আপনি আপনার সময় মতো চলে যাবেন, তারপর দ্বিতীয় পর্বে আপনার কাছ থেকে আমরা লম্বা করে কথা শুনবো। প্রথমে গৌতম মুখোপাধ্যায়। নমস্কার, আমি ভোরের পাখি এবং স্বপ্না এবং দীপঙ্কর তো বহুদিন চিনি, আমি মানে কয়েক দশক ধরে চিনি। এবং এই যে অনুষ্ঠান বা এই ধরনের যে প্রয়াস, এবং বিশেষ করে যে ধরনের রোগ আমি চিকিৎসা করি, বা এই যে কোনো রোগ, যে কোনো ক্রনিক ডিজিজ, এবং এটা মানতে হবে যে বয়সের সঙ্গে কিন্তু অসুখ বাড়ে, সুতরাং সবার একটা রিলিফ লাগে। মেডিকেল ট্রিটমেন্ট একটা পার্ট করতে পারে, কিন্তু অন্য একটা পার্ট একটা মেন্টাল হিলিং একটা বড় ইস্যু আছে। আমরা বহু ক্ষেত্রে দেখেছি, বহু দশক ধরে দেখেছি যে এই বিষয়টা কিন্তু অনেকটা নেগলেক্টেড হয়ে যায়। এবং মেন্টাল হেলথ এইটা যদি একটু ভালো করা যায়, কোয়ালিটি অফ লাইফ আমাদের কাছে ভেরি ইম্পর্টেন্ট। কোয়ান্টিটি একটা ইস্যু, কতদিন একজন মানুষ বাঁচল, মানে বিনা সুখে হয়তো সে 80 বছর অতিক্রান্ত করবে, কিন্তু সে খুশি হয়ে হয়তো 60 বছর পর্যন্ত থাকলো। এটা অবদান, এই সব কিছু কিন্তু ম্যাটার করে। আমার মনে হয় যে হিলিং অফ পোয়েট্রি আমাদের কাছে একটা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার আর কি, কারণ এটা মেডিকেল সায়েন্সের সঙ্গে এটা কিন্তু জয়েন্টলি একজন পেশেন্টের বা যে কোনো মানুষের অনেকটা কিন্তু উন্নতি করতে পারে এবং কোয়ালিটি অফ লাইফের অনেক একটা বাড়াতে পারে। আমাদের এখন যে ট্রিটমেন্ট যে আমরা প্রোটোকল ফলো করি, তাতে যেরকম মেডিকেল ট্রিটমেন্টের বহু অগ্রগতি হয়েছে, বহু রিসার্চ হয়েছে, বহু এভিডেন্স বেসড ট্রিটমেন্ট প্রোটোকল হয়েছে, সেরকম যেমন আছে হিলিং পাওয়ার অফ পোয়েট্রি বা হিলিং পাওয়ার অফ মিউজিক ইন জেনারেল, এই ব্যাপারটাও এই কিন্তু কোয়ালিটি অফ লাইফের উপর আমরা কিন্তু অনেকটা জোর দিই, এবং এটা কিন্তু একসঙ্গে চলতে পারে। এটা তো কোনো অল্টারনেটিভ থেরাপি নয়, এটা তো নন এভিডেন্স বেসড কোনো ট্রিটমেন্ট নয়, এটা ট্রিটমেন্ট হিসেবে নয়, এটা একটা প্রপার এভিডেন্স বেসড ট্রিটমেন্টের সঙ্গে এটা চলতে পারে। এবং এটা কিন্তু আমার মনে হয় বহু মানুষকে দীর্ঘদিন সাহায্য করছে এবং করবে। সুতরাং এই প্রয়াসটা আমি খুবই সাধুবাদ জানাচ্ছি, এবং আমি আশা করি যে আগামী দিনে এটা কিন্তু শুধু হাসপাতালে নয়, যাতে কোনো ব্যবসায়িক ইন্টেনশন তা নয়, শুধু মানুষের জন্য কাজে এটা কিন্তু বহুদূর এগিয়ে। নমস্কার। আচ্ছা, আমরা এই যেসব মানুষকে পেয়েছি, এটা আমাদের সৌভাগ্য যে তাদেরকে আমরা একটুখানি বরণ করার মুহূর্তে আছি। তো এই মুহূর্তে আমরা আমাদের যেসব মাননীয় অতিথি আছেন তাদেরকে একটুখানি বরণ করে নেব। তারপরে সবার কাছ থেকেই আমরা একটু হিলিং পাওয়ার অফ পোয়েট্রি, আমাদের যে ডিসকাশন প্রত্যেকের কাছ থেকেই শুনবো, আর গৌতম দাকে আমরা দ্বিতীয় পর্বে আরো বেশি করে শুনবো।
শ্রদ্ধেয় স্বজন, আপনার মূল্যবান উপস্থিতি আমাদের আয়োজনকে সমৃদ্ধ করেছে। আশার আলো ছড়িয়ে দিতে সোনার রবি প্রতিদিন নতুন সকাল নিয়ে কড়া নাড়ে দরজায়। সে দরজা খুলে দিতে আপনার মতো মানুষের বড় প্রয়োজন আমাদের। আগামী দিনেও পায়ে চলার পথে সহযাত্রী হিসেবে আপনাকে এভাবেই পাশে পাবো এই আশা করছি। নমস্কার, শ্রদ্ধা, ভালোবাসা সহ বিনীত স্বপ্নাদি। 30 মার্চ 2025। যিনি লালন করেন, লালন করতে ভোরের পাখির পাখিদের যিনি লালন করেন। করছি আপনার আপনি যা ভাবেন কবিতা, শুশ্রূষা, পাগলামো, এই সমস্ত বিষয়ে। সুপ্রভাত। আমি সত্যি বলতে গেলে আমি রিয়েলি বুঝতে পারিনি যে প্রোগ্রামটা এরকম লেভেলে উঠে যাবে। দিদির সাথে খুব বেশি দিনের পরিচয় নয়, রিসেন্টলি একটা কনফারেন্সে ওনার করা আবৃত্তি। আমি সাধারণত যেহেতু ওই মেডিকেল প্রফেশনের লোক, তো অনেক কনফারেন্স যাই এবং যেহেতু হেলথ অ্যাডমিনিস্ট্রেশন পড়াই, তো ওই হিসাবে অনেক কনফারেন্স যাই। তো সেই কনফারেন্সটা গিয়ে আমি প্রথমেই দেখলাম একজন ভদ্রমহিলা কবিতা বলছে, ঠিক। তো কনফারেন্সগুলোতে সাধারণত এই ধরনের কবিতা শোনা যায় না। তো আমি রিয়েলি মানে অভিভূত হয়ে গেছিলাম যে এই ধরনের কবিতাতে। তারপরে গত এই দোলের কিছুদিন আগে আমার অপারেশন থিয়েটার অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আমার কাছে বলেছিল যে আমরা বসন্ত উৎসব করবো। তো আমি ভাবলাম যে বসন্ত উৎসব যদি করতে হয় তাহলে আমরা এটাকে একটু অন্য মাত্রা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। তো আমি সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করেছিলাম, তো উনি সাড়া দিয়েছিলেন সেদিনকার যাওয়ার ব্যাপারটা।
তো বিশ্বাস করুন আমার আমার বিশ্ববিদ্যালয়ে ওই ডিপার্টমেন্টটায় প্রায় 50 থেকে 60 জন স্টুডেন্ট আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে পড়ে, যারা সবাই অ্যাডাল্ট। তো মানে 1 ঘন্টা উনি প্রোগ্রাম করেছিলেন এবং রিয়েলি মানে আফটার দ্যাট প্রোগ্রাম প্রত্যেকটা ছাত্রছাত্রী আমাকে বলেছে যে স্যার ওনাকে এই ছোট প্ল্যাটফর্মে এনে আমরা মন ভরাতে পারলাম না। মানে ওনাকে ইউনিভার্সিটি, আমার বিশ্ববিদ্যালয়ে মোটামুটি 4500-এর উপর স্টুডেন্ট পড়াশুনো করে, প্রচুর বড় ক্যাম্পাস। তো সেইখানে ওনাকে একটা বড় স্টেজ না দিলে আমরা হয়তো ওনার যথাযথ জায়গাটা দিতে পারলাম না। তো আমি আশা করব ভবিষ্যতে এই ওনাকে আবার নিয়ে যাওয়ার জন্যে। এবং এই যে হিলিং পাওয়ার অফ পোয়েট্রি, আমি প্রফেশনের চাপে পড়ে হয়তো এই ধরনের জায়গাগুলোতে আসতে পারি না, বাট আমি রিয়েলি ইন্টারেস্টেড এই ধরনের জায়গাগুলোতে আসবার জন্যে। আমি গৌতম স্যার রয়েছেন, আমরা যখন পড়াশুনো করি তখন থেকে আমরা ওনাকে দেখেছি। মানে আমি ওই জন্য ওনাকে জিজ্ঞাসা করলাম যে এখনো আপনার চেম্বারটা ওখানে আছে কিনা। মানে সত্যি আমি অনেকবার গিয়েছি। তো এই ক্যান্সারের একটা প্যালিয়েটিভ কেয়ার, সেটা ওনার সামনে আমার বলার ধৃষ্টতা রাখে না, কিন্তু তবুও আমরা দেখেছি এই কমিউনিটি হেলথে কাজ করতে গিয়ে এই ধরনের জিনিস আজকে যে কতটা যোগ্য, মানে কতটা যে যুগোপযোগী। আমরা প্রত্যেকটা বাচ্চা, প্রত্যেকটা স্টুডেন্ট, আমরা প্রত্যেক মুহূর্তে দেখি তারা স্ট্রেসে আছে, ভীষণ স্ট্রেস। কালকেও একটি স্টুডেন্ট আইআইটি কানপুরে এসে সুইসাইড করেছে। তো আইআইটি গুলোর মতো মানে পড়াশোনার জায়গায় তারা কেন সুইসাইড করছে? ডেফিনেটলি তাদের একটা সামাজিক একটা প্রেশার কাজ করছে। তো আমরা ভুলে গেছি কবিতা পাঠ করবার, আমরা ভালো গান শুনতে ভুলে গেছি। আমি নিজেই দেখি যে আমার বাড়িতে আমার ছোট ছোট বাচ্চারা ওরা ইংলিশ মিউজিক শোনে। আমি বলছি না ইংলিশ মিউজিক খারাপ, কিন্তু বাংলা সাহিত্য বা বাংলার এই যে কবিতা পাঠ, এই জিনিসগুলো আমরা ভুলে যাচ্ছি। তো এই জিনিসগুলোকে যদি আমরা পরবর্তী প্রজন্মের মধ্যে দিতে পারি, আমার একটা উদ্দেশ্য ছিল ম্যাডামকে নিয়ে যাওয়ার জন্য। কারণ ওই অপারেশন থিয়েটার আর ক্রিটিক্যাল কেয়ারের বাচ্চারা যারা ওই বিভিন্ন রকম এখন যে ইন্টার্নশিপে গেছে, ওদের থেকে আমি একটা সব থেকে বড় প্রবলেম পাই, বেশিরভাগ সময় ওরা একটু হসপিটালের মধ্যে গিয়ে ওরা একটু সাইলেন্ট হয়ে যাচ্ছে, ফেন্ট হয়ে যাচ্ছে, ওরা ওই ধরনের জিনিসগুলো দেখতে পাচ্ছে না। তো ওদের একটা স্ট্রেস সবসময় কাজ করছে। তো আমি ওই জন্যই ম্যাডামকে আমি নিয়ে গেছিলাম, এবং সত্যি আমার নিয়ে যাওয়ার উদ্দেশ্যটা হয়তো সফল হয়েছে। তো ডেফিনেটলি এই এখন ওই ক্যান্সারের মতো ট্রিটমেন্ট যদি এটা একদম এভিডেন্স বেস ট্রিটমেন্ট হয়, এটাও কিন্তু একটা এভিডেন্স বেস পদ্ধতি, যে এই মিউজিক থেরাপি এবং এই কবিতার এই যে পাওয়ার, এইটা যদি আমরা কাজে লাগাতে পারি, সত্যিই হয়তো আমরা আগামী সমাজকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতে পারবো। ধন্যবাদ ম্যাডাম। হ্যাঁ, একটু আওয়াজটা। আর একটা জিনিস একটু আপনার কাছে জানতে চাই, যেহেতু মানে অতগুলো ছেলে মেয়ে আপনাদের একেবারে প্রত্যক্ষ সংস্পর্শে আসে, আসলে কাজটা করতে গিয়ে আমাদের একটা চ্যালেঞ্জে পড়তে হয়। যে ছোট ছোট বাচ্চারা ধরুন আসছে, এদের কিন্তু আবৃত্তি শেখার সময়সীমা ক্লাস 8। তারপরে মা বাবারা ভাবছেন যে আবৃত্তি করা মানে সময় নষ্ট, মানে সেই সময়টা সে যদি একটা প্রশ্নোত্তর মুখস্থ করতে পারে তাহলে সে একটু নম্বর বেশি পেতে পারে। তার মানে যে দুটো জিনিস যে পাশাপাশি চালানো দরকার, এবং এটা যে শুধু ঐচ্ছিক নয়, এটা যে একেবারে এমার্জেন্সি এবং অত্যন্ত প্রয়োজন, সেই বিষয়ে আমি 2-4 কথা শুনতে চাই আপনার কাছ থেকে। জাস্ট একটা কথা, আমার থাকার খুবই ইচ্ছে ছিল, কিন্তু একটা প্রফেশনাল কমিটমেন্ট আছে, যেটা স্যাররা বোঝেন, এমনই প্রফেশনাল কমিটমেন্ট, আমি এটা করে নিয়ে আবার ফিরে আসবো। হ্যাঁ, নমস্কার। দিদি যে কথাটা বললেন, যে সত্যি কথা বাবা মারা কিন্তু সবসময় ভাবে যে এটা করে কি হবে, এই কবিতা শিখে কি হবে, মানে এটা তো ভবিষ্যতে কিছু দিচ্ছে না। তাহলে ওকে আমরা এই ঘোর দৌড়ে, মানে আমরা ইঁদুর দৌড়ে আমরা আমাদের বাচ্চাগুলোকে ফেলে দিচ্ছি। ওরাও ভাবছে যে আমি আরো 5 নম্বর বেশি পাবো, আমি আরো 2 নম্বর বেশি পাবো, এই প্রেশার ওদের মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। যখনই ও বাবা মার ওই জায়গাটা মিট আপ করতে পারছে না, তখনই ও কিন্তু ওই অন্য পথ বেছে নিচ্ছে, কারণ ওর কাছে আর অপশন কিছু নেই। আমি দেখেছি, আমি বহু ডাক্তারি ছাত্রদের পড়িয়েছি দীর্ঘ এই 18 বছরের আমার মানে আমার এই কর্মজীবনে। আমি দেখেছি বহু ছাত্র
প্রথম বছরে ভাইবা দিতে এসে, মানে যেখানে একদম বেসিক ভাইবা দিতে এসে কিছু বলতে পারছে না, ও কিছু পড়েনি, অথচ সেই ছেলেটা বা সেই মেয়েটা ও উচ্চ মাধ্যমিকে দেখা যাচ্ছে যে প্রচুর নম্বর পেয়ে এসছে, জয়েন্ট এন্ট্রান্সে ভালো, মানে নিটে একটা ভালো র্যাঙ্ক করে এসছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুই কেন তোর এরকম অবস্থা? বললো স্যার আমি এটা পড়তেই চাইনি, আমি ছবি তুলতে চেয়েছিলাম। আমার ওর ক্যামেরার প্রচন্ড নেশা, ও বনের জঙ্গলে পাহাড়ে গিয়ে ছবি তুলে বেড়ায়। বলছে আমার বাবা জোর করে আমাকে এটার মধ্যে পড়িয়েছে। তো ন্যাচারালি ওই ছেলেটা কি হচ্ছে, ও দুবার তিনবার যখন ফেল করা শুরু করছে, সাপ্লি পাওয়া শুরু করছে, তখন ও একটা ফ্রাস্ট্রেশনে চলে আসছে। কিন্তু বাবা মার একটা পিয়ার মানে প্রেশার, যে সমাজে আমার ছেলেটা খারাপ হয়ে যাবে, মানে আমি সমাজে আমার মানটা নেমে যাবে, এই জন্য আমরা এইদিকে এগোচ্ছি না। কিন্তু এখন যে নিউ এডুকেশন পলিসি এসছে, স্যার রয়েছেন, স্যাররা দুজনেই স্বনামধন্য এই প্রফেশনে। তো এখন কিন্তু আমরা আমাদের ইউনিভার্সিটিতে একটা ঐচ্ছিক সাবজেক্ট রেখেছি, সবাইকে পড়তে হবে। সে পোয়েট্রি করতে পারে, সে ড্রামা করতে পারে, সে মিউজিক করতে পারে, সে ফ্লোরিকালচার করতে পারে, হর্টিকালচার করতে পারে, তার যেটা খুশি। এবং এটাই কিন্তু নিউ এডুকেশন পলিসিতে এটা কিন্তু ইমপ্লিমেন্ট হতে চলেছে বা এটা হচ্ছে, যেটা আমার বিশ্ববিদ্যালয়ে এটা এখনো মানে রেগুলার বেসিসে করানো হয়। তো আমি মনে করি এই কিছু কিছু জায়গা যদি আমরা এভিনিউ খুলে দিতে পারি, তাহলে এই ছোট ছোট বাচ্চাগুলোর না একটা মেন্টাল প্রেশার আমরা কিছুটা হলেও রিলিজ করতে পারি। অনেক অনেক ধন্যবাদ। এবারে আমাদের সঙ্গে আছেন অধ্যাপক সৈকত মৈত্র। আপনারও দীর্ঘদিনের যাত্রা এবং ছাত্রছাত্রীদের সঙ্গেই আপনার ওঠা বসা, আপনার জীবনযাপন যাত্রা। আপনার কাছ থেকে শুনবো হিলিং পাওয়ার অফ পোয়েট্রি। এবং এই যে বাচ্চাগুলো, ধরুন বাচ্চা বলে না, মানে সমাজের বিভিন্ন স্তরে যে স্ট্রেস, যে চাপের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ঘুরে দাঁড়ানোর কোনো পথ থাকছে না। আমার নিজের জন্য একটা এমন কোনো কোণ আমি তৈরি করতে পারছি না যেখানে গিয়ে আমি একটু অক্সিজেন নিতে পারি, যেখানে গিয়ে আমি অন্য কিছু একটু ভাবতে পারি। তো সেই বিষয়ে আপনার কাছ থেকে দু চার কথা শুনবো। বলুন না, 5 মিনিট সময় আছে, আমরা সারাদিন আজকে এইসবই করবো। হ্যাঁ, হিলিং পাওয়ার অফ পোয়েট্রি, আমি একটু পরামর্শ দিতে চাই যে পুরো জিনিসটাই বাংলায় হচ্ছে এই নামটাই মিলতে গেল। রবীন্দ্রনাথ বিশ্ব পরিচয়ে কিন্তু সমস্ত জিনিসেরই নাম বাংলায় তর্জমা করার চেষ্টা করেছিলেন। না, এটা আমরা বাংলা উপযুক্ত শব্দ বন্ধের অন্বেষণে আছি আর কি, পেয়ে গেলেই সঙ্গে সঙ্গে ওটা কবিতার, পোয়েট্রি বাংলা কবিতা, হ্যাঁ কবিতা, ঠিক ঠিক ঠিক, একদম একদম, হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম। যাই হোক, তাই এটা অন্য কারণে বলছিলাম, কারণ কবিতা বা এইগুলো কি হয়, এটা একটা শব্দের অধিকার আছে। হিলিং পাওয়ার মানে এই প্রশমন ক্ষমতা বা যা যেগুলো করছি তার পিছনে বিজ্ঞানটা হচ্ছে এর একটা প্রশমন ক্ষমতা, এর একটা অভিঘাত হচ্ছে। সেই অভিঘাত হচ্ছে শব্দের অভিঘাত। সে শব্দ দিয়ে আমাদের চেতনায় তরঙ্গ তুলছে, সেই তরঙ্গ আমাদের শরীরে যা শারীরবৃত্তীয় প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়াগুলোকে কিছুটা হলেও একটা যেটা বলতে গেলে সকারাত্মক দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমাদের মানুষের জীবন, এই যে আমাদের পুরো জীবনটা কত জটিল, আমরা যদি দেখি এখন গবেষণায় এটা প্রমাণিত হচ্ছে। কিছুদিন আগে দুজন মহিলা বিজ্ঞানী, তারা আমাদের যে সংকেত, যেটা কোড বলে ইংরেজিতে, সেই কোডকে তারা ভেঙেছে, তার জন্য নোবেল প্রাইজ পেয়েছে। তার মধ্যে দুজন হচ্ছেন জেনিফার ডাউডনার, ইমানুয়েল সার্পেন্টিয়ার। এরা আমাদের যে পুরো জিনিসটা কিন্তু কম্পিউটার যেভাবে কাজ করে, এই প্রোগ্রাম করা আছে, জিনে প্রোগ্রাম করা থাকে। এবারে এই যে জিনিসটা, এটা সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রোগ্রাম কাজ করে। এই অঙ্কোলজি সিস্টেমে চলে গেলে ক্যান্সার কিন্তু অবধারিত, সবারই হবে। এটা 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 নির্ভর করছে কত তাড়াতাড়ি আমাদের যে কোষগুলো বিভাজন হচ্ছে, সেগুলো জিনে সব কোড করা আছে। এবং এর যে বলতে গেলে আমরা বলি রেট প্রসেস মানে হচ্ছে এর যে কত তাড়াতাড়ি বা কত দ্রুততার সঙ্গে হবে, সেটা কিন্তু প্রোগ্রাম করা আছে। এবং হয়তো আমার ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে, হয়তো ওনার ক্ষেত্রে থাকবে 100 বছর ওনার যদি জীবন হয়, 100 বছর গিয়ে ওটা হচ্ছে অস্বাভাবিক বিভাজন হবে, তখন ক্যান্সার তৈরি। তার আগে এমনি না স্বাভাবিকভাবে মারা যাচ্ছে। মানে আমরা যদি দীর্ঘদিন বাঁচি, তাহলে শেষ দিকে কিন্তু এটা হবেই। এখন প্রশ্ন হচ্ছে, আগে তো ক্যান্সার বেশি বয়সে হতো, এখন এটা কি হচ্ছে? এটা দেখা যাচ্ছে অল্প বয়সী বাচ্চাদের মতো হচ্ছে।
তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে বিভাজনগুলো বা যে কোডের যে কাজ সেগুলো তার মধ্যে অস্বাভাবিকত্ব অল্প বয়সে চলে আসছে, বিশেষ করে চারপাশে যে পারিপার্শ্বিক কারণের জন্য। আমরা যখন অনেকদিন আগেও না, আমাদের মানব সভ্যতা কিন্তু খুব অল্প সময়ের জন্য রয়েছে পৃথিবীতে। আমাদের থেকে ডাইনোসররা বেশি দিন ছিল, কোটি কোটি বছর ছিল, আমাদের তো কয়েক লক্ষ। তো সেখানে আমাদের যে জীবন, সেই জীবনের কিন্তু আস্তে আস্তে যে ধারা বা জীবনের যে আমাদের যে যাত্রা সেটা পাল্টে গেছে। এবং এই গত কয়েক শতকের মধ্যে, দশকের মধ্যে, বিশেষ করে গত কয়েক দশকের মধ্যে দ্রুততার সঙ্গে পাল্টেছে। পরিবেশ, চারপাশে পরিবেশের সঙ্গে আমরা যে বেঁচে থাকতাম, পরিবেশের সঙ্গে সকাল, সূর্য, তারপর পাখির আওয়াজ, বাতাস, গাছগাছালি সব কিছু নিয়ে যে বেঁচে থাকা, মানুষের যে বেঁচে থাকা, সেই বেঁচে থাকার সঙ্গে সঙ্গে কিন্তু তার যে স্পন্দন, তার যে অধিকার, সেই তরঙ্গ আমাদের জীবনের মধ্যেও অনুভূত হতো, জীবনের মধ্যে উন্নয়ন করতো। তার ফলে কি হতো, আমাদের যে প্রাণ ছিল আরো সজীব, আরো সতেজ। এখন অনেক জায়গায় একটা বিষয় নিয়ে গবেষণা হয়, মাইন্ডফুলনেস, বিশেষ করে ইউনিভার্সিটি, বিদেশে অনেক ইউনিভার্সিটিতে হচ্ছে। আমাদের ধারণা মাইন্ডফুলনেস কিন্তু ভারতীয় তত্ত্ব, এবং ভারতীয় যারা মনীষী আছেন বা তারা তৈরি করেছে, সেখান থেকে এখন বিদেশে গিয়ে মাইন্ডফুলনেস, যোগা, এগুলো এখন বিদেশে চলে যাচ্ছে। সেখান থেকে এটা আবার একটা প্রোডাক্ট তৈরি করে বাজারে বিপণন হচ্ছে, আমাদেরই জিনিস। যাই হোক, মাইন্ডফুলনেসের প্রথম কথা হচ্ছে যে আনন্দের সঙ্গে বাঁচা। মাইন্ডকে মানে মনকে সারাক্ষণ ধরে একটা ভালো কিছু চিন্তার মধ্যে, ভাবনার মধ্যে, আনন্দের মধ্যে ভরপুর করে রাখতে হবে। আনন্দ চারপাশে আরো আলো। এই আলো মানে কি? আলো মানে হচ্ছে মনের ভিতরে আনন্দের আলো। এই মনের ভিতরে একটা আনন্দের উন্নয়ন। তবে আরো আলো দাও, প্রভু আলো দাও। এটা এই যে এই মানেটা কি? মানেটা হচ্ছে আলো তো চারপাশে রয়েছে, মনের ভিতর অন্ধকার, সেটা দূর করতে হবে, সে আনন্দ করতে হবে। সেই আনন্দটা অনেক কারণে, এটা খুব জটিল ব্যাপার। বা আমাকে বলতেও লাগবে, কারণ আমাদের সুযোগ কম। আমাদের যে ছোট ছোট বাচ্চারা আজকে কালকে তাদের জীবনে প্রতিষ্ঠিত হতে হবে, এবং সন্তানদের জন্য চিন্তা, সন্তানের দুশ্চিন্তা প্রত্যেক বাবা মায়েরই রয়েছে। তারা তো চেষ্টা করবেনি যে তাদের সন্তান যেন থাকে দুধে ভাতে সুখে থাকে, এটা তো চেষ্টা করবেনি, প্রত্যেকেই চেষ্টা করবে। প্রত্যেক বাবা মায়ের লক্ষ্য হচ্ছে তাদের তো শরীর যেন দুধে ভাতে, তারা যেন শান্তিতে, তারা সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। তো তার জন্য সময় চাই। চারপাশে যেভাবে আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে আমরা দেখছি কীভাবে নষ্ট হচ্ছে চারপাশে। কালকে আমি দেখছিলাম গ্রিনল্যান্ড আর্কটিক যে প্রান্তীয় অঞ্চল কী করে ধ্বংস হয়ে যাচ্ছে, কী করে আমাদের দেশেও পরিবেশ ধ্বংস হচ্ছে। এবং এখানে এই যে ধ্বংস হচ্ছে তার প্রভাব তো পড়ছে নানা রকমভাবে। আমরা যেভাবে জীবনযাপন করছি, আমাদের ভেতরে কী ঢুকছে, প্রত্যেকদিন যে বাতাস, যে জল, যে খাবার, যে চিন্তা ভাবনা, সেগুলো সবটাই তো তার মধ্যে অনেকটাই তো থাকছে যে বিষাক্ত এবং দূষিত পদার্থ, এবং চিন্তা ভাবনার মধ্যেও থাকছে। আমরা চারপাশে কী দেখছি, চারপাশে খবরের কাগজ খুললে আমাদের যে বৈদ্যুতিক মাধ্যম, তার মধ্যে দিয়ে আমরা যে খুলি তারা দেখি কি, তার মধ্যে ভালো তো কিছু দেখা হয় না। ঘন্টার পর ঘন্টা আলোচনা হয়, ঝগড়া হয়, তর্ক হয়। আমি কদিন আগে এশিয়ান ইনস্টিটিউটে কৌশলে গিয়েছিলাম, সেখানে যারা ওই অনুষ্ঠানে থাকেন তাদের প্যানেলে চেয়ার করার সুযোগ হয়েছিল। আচ্ছা, আপনি যদি প্রত্যেকদিন যান এখান থেকে আপনি কি মানে আনন্দ পান? একটা অভ্যাস হয়ে গেছে যে যাওয়া এবং সেখানে ঝগড়া করতে, এটা করতে, এই যে একটা যাই হোক, সেটা বাচ্চারা এখন আজকালকার প্রজন্ম সেজন্য বিমুখ হয়ে গেছে। দেখেন খবরের কাগজ করতে চায় না বা টিভি দেখতে চায় না। এই বিমুখতা কেন? বিমুখতা হচ্ছে ভালো কিছু তার নিদর্শন আসছে না, আনন্দের কিছু ব্যাপার আসছে না। তার সঙ্গে সঙ্গে প্রযুক্তির যে পরিবর্তন হয়েছে, বিশেষ করে এখন যেটাকে বলে মেন্টাল হ্যাকিং, আমাদের যা চিন্তাভাবনা সেটা কিন্তু হ্যাক হয়ে যাচ্ছে। আমি সারাক্ষণ ধরে দেখছি লোকজন সব জায়গাতে কাজের সূত্রে, বিশেষ করে এখন অনেকগুলো জায়গার সঙ্গে জড়িয়ে আছে থাকার জন্য আমাদের ঘন ঘন ট্রাভেল করতে হয়। এয়ারপোর্টে, ট্রেনে, বাসে, যেখানে যেখানে থাকছি, মোবাইল নিয়ে সারাক্ষণ ধরে মোবাইল, এবং তারপরে হাতের সঞ্চালন এরকম চলছে। কোনো জিনিস কিন্তু এক মনে আমি দেখছি যে 1 মিনিটের বেশিও দেখছে না। তার সঙ্গে এবং এটা কি হচ্ছে, এই যে অভ্যাস বয়স্কদের মধ্যে যেটা সঞ্চার রয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে প্রভাব ফেলছে বাচ্চাদের মধ্যে। কালকে আমি একটা জায়গায় গিয়েছিলাম, সিবিএসসি স্কুলের হেডমাস্টার মশাই যে টিচাররা যারা ছিলেন তাদের সমস্যা কি, অ্যাটেনশন বা শোনার ক্ষমতা আমাদের কমে যাচ্ছে।
কমে যাওয়ার কারণ এত বেশি, এই যে দ্রুততার সঙ্গে সঙ্গে সামনে যে ডিজিটাল স্ক্রিন সরে যাচ্ছে, 15 সেকেন্ডের মধ্যে একটা আসছে, বিনোদন। এটা করতে করতে কিন্তু আমাদের যে অনেকক্ষণ ধরে চিন্তা করা, জটিল জিনিস নিয়ে চিন্তা করা, ভাবার ক্ষমতা, নিউটন বেঁচে থাকলে এখন আমি বলি সেটা যে মাথায় আপেল করে উনি বার্তা বস্তু বার করে ফেলেন, এমন হতো না। এত বেশি আমাদের চিন্তা ভাবনার যে পরিসরটা বা কমে যাচ্ছে। গভীরতা কমে যাচ্ছে। তারপরে কি হচ্ছে, এটা কমে যাওয়ার জন্যই তারা প্রভাবিত করছে। এখন এখানে এই যে আমাদের নান্দনিক বিষয়গুলো, আমি কয়েক বছর আগে একটা গবেষণা করার চেষ্টা করেছিলাম যে আমাদের আইএনএ যে ছিলেন প্রদীপ চোপড়া ওনার সঙ্গে, যে এই যে রাগ, আমাদের যে ভারতীয় রাগ আছে, এই প্রত্যেকটা সময়ের রাগ আছে, ভৈরবী আহিক কবি, ভৈরবী আহিক ভৈরবী, প্রত্যেকটা রাত অব্দি আছে, সময় ধরে রাগের একটা সময় রয়েছে। এই সময়গুলো কেন, এই সময় এই রাগটা কেন? তার মানে ওই সময়ে ওই রাগের যে কম্পাঙ্ক বা তরঙ্গ, তার যে প্রভাব, সে প্রভাবটা সব থেকে ভালোভাবে পড়ে। সেটা নিশ্চয়ই একটা আমাদের কাছে তথ্য নেই, আমরা সেটাকে হয়তো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত করতে পারবো না, কিন্তু যখন তৈরি হয়েছিল বিভিন্ন সময় বিভিন্ন রাগ তৈরি করা হয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে, তখন নিশ্চয়ই তার পেছনে ধারণা ছিল যে এই কিন্তু করলে মানুষের মধ্যে যে মাইন্ডফুলনেস বা জয়ফুলনেস, সেটা সব থেকে বেশি আসে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে প্রকৃতি পাল্টে যাচ্ছে, আকাশের রং পাল্টাচ্ছে, সকাল থেকে সন্ধ্যে অবধি আকাশে যে নানা রকম রং তৈরি হচ্ছে, এটা দেখার সুযোগ কতজনের হচ্ছে। আমরা আগে যেটা দেখতাম, এবং গাছের মধ্যে পাখির যে ডাক, সকালের ডাক, বিকেলের ডাক, সন্ধ্যের ডাক, সে ডাকগুলো শোনার অভিজ্ঞতা কতজনের হচ্ছে। ফলে এইখানে কিন্তু এখন আমরা এই যে প্রচেষ্টাগুলো করা হচ্ছে, যে সব কিছু মিলে কবিতা, সঙ্গীত, চিত্রাল, দৃশ্য, নানা রকম মিলে মাইন্ডফুলনেসের কিন্তু এটাই হচ্ছে একটা বড় তথ্য। বাচ্চাদের মধ্যে যদি মাইন্ডফুলনেসটা জাগিয়ে রাখা যায়, অল্প বয়স আত্মহত্যা করছে কেন? কারণ এই বয়সটা বিশেষ করে আমাদের 14 বছর 15 বছর বয়স থেকে যখন হরমোনাল চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে শরীরের মধ্যে, অসীম শক্তি আসতে শুরু করছে। মানুষের এই 16 থেকে 28 এই বয়সের মধ্যে থেকে অসীম শক্তির অধিকারী, প্রচন্ড তার শারীরিক শক্তি বেড়ে যায়। এবং তখন কি হয়, তখন এই পরিবর্তনগুলো এত দ্রুত হয়, সেই সময় যদি 4-5টা সেটাকে যদি ঠিকমতো সাপোর্ট না, সমর্থন না হতে পারে, তখন অস্বাভাবিক তৈরি হয়। তখন এই ডিপ্রেশন, মেলানকলি এবং নানা রকম যে মানসিক অবসাদ যেগুলো তৈরি হচ্ছে, এই বয়সে বেশি করে দেখা যাচ্ছে। পরেও হচ্ছে, অনেক বয়সেও হচ্ছে, কিন্তু এগুলো সবটাই হচ্ছে আমাদের একটা অস্তিত্ব সংকটের সমস্যা থেকে। সেই অস্তিত্ব সংকটটা কিরকম? অর্থনৈতিক অস্তিত্ব সংকট, একটা সম্পর্কের অস্তিত্ব সংকট, সম্পর্ক আজকাল, এবং আমার চারপাশ থেকে যে এই যে পরিবেশ জনিত যে সমস্ত নানা রকম অসুখ বিসুখ আসছে, তার থেকে যে আমার ভেতরে পরিবর্তন, তার জন্য যে সংকট, এই নানা রকম সংকটের জন্য কিন্তু আমার অসুবিধা বা এই মানসিক পরিবর্তনগুলো হচ্ছে। মন যদি ঠিক রাখা যায়, মনকে যদি ঠিক মতো রাখা যায়, মনকে যদি আনন্দ গঠন করে রাখা যায়, এবং তার জন্য যদি কবিতা, তার জন্য যদি সঙ্গীত, তার জন্য যদি গল্প, তার জন্য যদি সময় কাটানো, এই সমস্ত জিনিসগুলো মানুষের যোগাযোগ যদি আরো নিবিড় করা যায়, এবং এই ধরনের জিনিসগুলোকে যদি আমাদের আরো বেশি চর্চা করা যায়। কারণ বলা তো সহজ, করা কঠিন, কারণ জেনারেশন পাল্টে যাচ্ছে। এই 2025-এ সব থেকে বড় মানে একদম আধুনিক প্রজন্ম, বিটা জেনারেশন, তাদের উদ্ভব হয়েছে। এর আগে ছিল জেনারেশন, আমরা জেনারেশনে, আমি প্রফুল্ল চক্রবর্তী, আমরা জেনারেশন কুমার, বিজু কুমার, ওয়ার্ল্ড ওয়ারের পরের জেনারেশন। আমাদের জেনারেশনের সঙ্গে এখনকার জেনারেশনের আকাশ পাতাল তফাৎ, চিন্তা ভাবনা সব কিছুর মধ্যে দিয়ে আকাশ পাতাল তফাৎ। এই প্রত্যেকটা জেনারেশন 10 বছর 15 বছর করে একটা জেনারেশন থাকে, এই জেনারেশনের পরে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন। আমি মনে করছি যে আমি যা বললাম, বাচ্চারা তাদের কাছে এটা মানে তারা কিন্তু অন্যরকমভাবে পৃথিবীকে দেখছে, অন্যরকমভাবে ভাবছে, অন্যরকমভাবে চিন্তা করছে। প্রযুক্তি কি এর জন্য একটা মানে প্রযুক্তিগত পরিবর্তন তো প্রতি মুহূর্তে হচ্ছে, সেটা কি একটা বড় কারণ স্যার? প্রযুক্তি মানেটা হচ্ছে যে আমরা জীবনযাপনটাকে আরো সহজ করার জন্য যা হচ্ছে বিজ্ঞানের যা, সেটা পরিবর্তন হবেই, যত দিন যাবে আরো পরিবর্তন হবে। আরো বেশি করে দেখবেন এখন দেখা যাচ্ছে কি, যখন যত দিন যাচ্ছে আমরা স্বার্থপর হয়ে যাচ্ছি। স্বার্থপর হয়ে যায় যা প্রধান কারণ হচ্ছে সম্পদ যেটা আছে সারা পৃথিবীতে, সেটা হচ্ছে সীমিত। কিন্তু আমাদের যে প্রচেষ্টা আজকে, যেমন আমেরিকাতে আমরা কি দেখছি, তারা চেষ্টা করছে গ্রিনল্যান্ড দখল করে নেবে, তারা চেষ্টা করছে যে অন্যান্য জায়গা দখল করবে। আমাদের প্রত্যেকেই চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। বাজার এসে পড়েছে ঘরে ঘরে, বাজার ঘরে ঢুকে পড়েছে। এই বাজার ঘরে ঢুকে পড়ার জন্য যা আছে তার থেকে আরো চাই, আমাদের চাই। বাসনার শেষ নাই, এই বাসনার শেষ নাই ব্যক্তিগত জীবনেও, বাসনার শেষ নাই
যখন দেশ রাষ্ট্রনায়ক তাদের ক্ষেত্রেও তারা আরও ক্ষমতা চাই, আরও ক্ষমতা চাই, আরও বেশি তাদের নিজেদের ক্ষমতা অস্তিত্বের কায়েম তাদের আরও বেশি করতে হবে। সেই জন্য দেখবেন যে কুকথা, তাদের যে কুবাক্য, এটা শুধু এটা আমরা দুটো লোকাল এবং গ্লোবাল, স্থানীয় এবং সারা পৃথিবীব্যাপী দেখবেন এই কুকথার চল বেশি। আমাদের এই আঞ্চলিক স্তরেও তাই এবং আন্তর্জাতিক স্তরেও তাই একই রকমভাবে। আজকাল যে রাষ্ট্রনায়করা যে কথা বলছে, আমেরিকার রাষ্ট্রনায়কের কথাবার্তা বলছে অন্য জায়গায়, সেই কথা এখানে একই, কোনো সুস্থ পরিবেশ তৈরি হচ্ছে না। তো যাই হোক, স্বপ্না দীপঙ্কর এবং এরকম ছোটো ছোটো কাজ, ছোটো ছোটো পদক্ষেপ ফেলে যতটা কাজ করা যায় তার কারণ চেষ্টা করে যেতে হবে। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাবো আমি, যতটা পারবো নিজেদের ক্ষমতা অনুযায়ী করতে হবে, অল্প করে করতে হবে। হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করলে চলবে না। হ্যাঁ, সেটা তো যাই হোক, যেভাবেই হোক, গাছ লাগানো হোক, কবিতা শোনা হোক, মনকে আনন্দে ভরপুর করা। বাচ্চাদের মধ্যে যদি এই কবিতা একটা শেখা, কবিতার রস আস্বাদন করা, কবিতা দুটো ব্যাপার আছে, একটা শোনা এবং কবিতা বোঝা। এবং লেখা তো অনেকেই, সবাই কবি নয়, কেউ কবি। তো সেই জন্যই এদের মধ্যে যদি সেই কাব্য সচেতনতা জাগানো যায়, এদের মধ্যে যদি সেই মানসিক একটা নান্দনিকতা জাগানো যায়, তাহলে কিন্তু পরবর্তীকালে আমি দেখেছি যাদের মধ্যে এটা থাকে তাদের ক্রিয়েটিভ পোটেনশিয়াল অনেক বেশি হয়, তারা নিজেদের অনেক বেশি কাজে লাগাতে পারে, তারা অনেক বেশি নতুন নতুন জিনিসে নিজেদের নিয়োজিত করতে পারে। তার এই সমস্ত বাচ্চা যারা করছে তাদের বিকাশ হোক, চিন্তার বিকাশ হোক, মনের বিকাশ হোক, এবং সেই বিকাশ সুস্থ বিকাশ হোক, এবং তারা সমাজের জন্য, পৃথিবীর জন্য আরও বেশি কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ জানাই। না, ধন্যবাদ তো জানানো যাবে না, আর একটু দেরি হবে, কারণ স্যার অসাধারণ আবৃত্তি করেন। একটু আবৃত্তি শুনবো, অবশ্যই শুনবো। আচ্ছা, হচ্ছে না, আমি ছোট করে একটা হলেও শুনতে হবে, আমরা শুনবো একটু প্লিজ। না না, মধুসূদন না, ছোটরা তো মধুসূদনের বাইরে বলছে। স্যার, মানে আপনি যে কথাগুলো বললেন, বাচ্চারা তো শুনেছে, আমরা যারা বাচ্চা তারা শুনেছি এবং শিখলাম তো অনেক কিছুই, কিন্তু এটাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য আপনার একটা কবিতা আমাদের শোনা দরকার। এখন কি হয়েছে আমাদের এই বয়সে, 55 পরে আমাদের ব্রেন সেল এই জন্য রিটায়ারমেন্ট করতে হয় কেন, হার্টে রিটায়ারমেন্ট ছিল, এটার একটা বৈজ্ঞানিক কারণ ছিল। 50-এর পর থেকে ব্রেন সেল সেটা কিন্তু আস্তে আস্তে নিষ্ক্রিয় হতে শুরু করে, সেই জন্য অ্যামনেশিয়া, ডিমেনশিয়া, নানা রকম রোগ শুরু হয়। এখন কি অনেক কিছু মনে পড়ে না চট করে, এটা যত দিন যাবে তত বেশি হবে চর্চার মধ্যে। তাই কবিতা এক সময় হতো, যেটা চেষ্টা করছি, কারণ বিশেষ করে আরো ভয়ের কারণ হচ্ছে এদের মতো পেশাদার এবং এদের আমাদের সামনে বলাটা একটু দৃশ্যতাই রয়ে যায়। তো যাই হোক, যখন অল্প বয়স ছিল তখন এসব ছিল আর কি। তারপরে কাজের নানা রকম ইয়ে, মানে আমি দেখি আমার থেকে অনেকেই অনেক ভালো করে, কাজে সেদিকে না গিয়ে যারা ভালো করছে তাদেরকে ছেড়ে দেওয়া। ক্রিকেট খেলতে গিয়ে দেখলাম আমার থেকে অনেকেই ভালো ক্রিকেট খেলে, সে সব জায়গাতেই আমি দেখছি আমার থেকে অনেকেই ভালো করে, তাদেরকে জায়গা ছেড়ে তাই পেছনে সরে আসছে। তো সেই জন্য দেখি মনে করার চেষ্টা করছি, যদি মনে পড়ে তাহলে ঠিক মতো ভুল হতে পারে। ছোট বলুন না স্যার, আপনার ভালো লাগার জিনিস সবাই শুনবে। পুকুর মরায় সবজি বাগান, জংলা ঘুরে শাড়ি, তাই নেই তো বাড়ি, তাই নেই তো প্রাণের মধ্যে প্রাণ, নিখিয়ে নামাখানে রোদ্দুরে টান টান, ধান ফুটে খায় 4টে চড়াই, বিড়ালটা আর মোড়া পশ্চিমে দেয় দুপুরবেলা বাড়ির স্বপ্ন টানা, ওর মনোরী গন্ধ জায়গায় গোপন হাসলো হানা। ও বড় হোক, ডাকো, ওকে ডাকো, ওই যে লোকটা পার হয়ে যায় কাঁসাই নদীর সাঁকো, ডাকো, ওকে ডাকো। লেখাটা
দেশ দেখাচ্ছ অন্ধকারে, এই যে নদী, এই যে পাহাড় এবং দূরে ওইটা মরুভূমি। দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি বার করেছো নতুন খেলা, শহরগঞ্জ রাত্রিবেলা খুলেছ মানচিত্রখানা। এইখানে ধান চায়ের বাগান এবং দূর ওইখানেতে কাপাস্তুর কফি দাম, দম লাগানো কলের মতো বলে যাচ্ছ গুরু মশাই, অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ। কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে, কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে। বিশ্ববিদ্যালয়ের থেকে চুপি চুপি পালিয়ে আসি জলের ধারে, ঘাসের উপর চিত হয়ে শুই, আকাশে নক্ষত্র গুনি, ছলাত ছলাত ঢেউয়ের টানা শব্দ শুনি। মাথার মধ্যে পাক খেয়ে যায় টুকরো টুকরো হাজার ছবি। উঠুন জুড়ে আলপনা, আলপথের পাশে হিজল গাছে সবুজ গোটা, পুণ্যি পুকুর, মাঘমণ্ডল, টিনের চালে হিমের ফোঁটা। একটু একটু বাতাস দিচ্ছে, বাতাস আনছে ফুলের গন্ধ। তার মানেও তো এই আঁধারেও ছেলেবেলার শিউলি গেছে ফুলের দারুণ সমারোহ। গুরুমশাই, অন্ধকারে কে দেখবে মানচিত্রখানা, স্মৃতির মধ্যে দৃশ্য নানা, তার সুবাসে দেশকে পাচ্ছি বুকের মাঝে। গুরুমশাই, আমরা কিন্তু দেশ দেখি না অন্ধকারে, আমরা কিন্তু দেশ দেখি না অন্ধকারে। আবার এই আবার মনে থাকে না সব। নীরেন্দ্রনাথ চক্রবর্তী। না শুনবো, শুনবো। আপনি গেট রেডি, মোবাইল থেকে বের শেষ করে আসতে দুয়ারে ঘুমিয়ে আছে পাড়া, সহশাসনী রাতের কড়া নাড়া। অবনী, বাড়ি আছো? বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চলে। পরাণ মুখ সবুজ নালে ঘাস দুয়ার চেপে ধরে। অবনী, বাড়ি আছো? আধেক প্লেন হৃদয় অধগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। তখনও শুনি রাতের কড়া নাড়া। অবনী, বাড়ি আছো? এইবারে শেষ পর্বে স্যার যেহেতু এক্ষুনি চলে যাবেন, সৌমেনদার কাছ থেকেও একটু নেব কবিতা সম্ভাবা নিয়ে আপনার উপলব্ধির কথা খুব সংক্ষেপে যদি একটু আমাদের বলেন। কবিতা সম্ভাবা, হিলিং পাওয়ার অফ পোয়েট্রি। হ্যাঁ, আর একটু বলুন গুছিয়ে। আবার অতি কথন ভালো না, কোনো সব জিনিসই। এই কদিন আগে একটা কোন মনেকা কবিতা দেখছিলাম যে 50 লাখ হয়ে যাওয়ার পরেও তখন অমিতাভ বচ্চন বলছে, ভাই স্যার লালচ পরিবার। পরে একটা হয় কি, বেশি এই তারিখ পেতে পেতে তখন লালচ তৈরি হয়। আমাদের দেখবেন একটা অভ্যেস থাকে, মাইক যারা জননায়ক বা জননেত্রী মাইক পেলে ছাড়তে যাবে, মনে করছে যে বিরাট কিছু হচ্ছে, বিরাট কিছু সবাই ঢুকছে, কিন্তু এখন অনেকেরই যে কখন শেষ হবে, অনেকেরই মনে করে যে কখন এটা শেষ করে, পুরোটা শেষ করছে না কেন। কবিতা সম্ভবান যেটা বললাম, একটা সাজেশন হচ্ছে যে পরামর্শ, বাংলায় যতটা পারো বাংলায় চেষ্টা করবে। বাংলাতেই করছো, যদি ইংরেজিতে করো তাহলে অন্য জিনিস। বাংলায় করছো, বাংলাতেই যতটা পারা যায়। আমরা বিশেষ করে বাংলাটা নিয়ে আমার দুর্বলতা রয়েছে, কারণ সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমার একটু যোগাযোগ ছিল। উনিও এক সময় চেষ্টা করেছিলেন যে বাংলায় সব কিছু করেন, তা সেটা সম্ভব হয় না। ভারতের মতো বহুভাষিক দেশে এটা তো সম্ভব নয়। তবুও আমাদের চেষ্টা করতে হবে, কারণ বাংলার কিন্তু চর্চা কমে যাচ্ছে, পূজা সংখ্যার বিক্রি কমে যাচ্ছে, বাংলা পত্রিকা পড়ার লোক কমে যাচ্ছে। আমার বাড়িতে বাংলা পত্রিকা আমি পড়ি, আমার স্ত্রী পড়ে, আমার মেয়েরা পড়ে না।
পূজা সংক্রান্ত বইগুলো আমি পড়ি, আমার স্ত্রী পড়েন মাঝে মধ্যে একটু একটু, যেটাই বলে দিই এটা ভালো আছে, বাকিরা পড়ে না। এগুলো তো লক্ষণ ভালো না। এখন আমাদের এটার পিছনে কারণ থাকে না, নানান কারণ আছে। এখন সব কিছুই এই করতে হবে বলতে তো হবে না, নিজেদেরও করে দেখাতে হবে। কালকে একটা বলছিলাম, কালকে অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে একজন ছিলেন বিখ্যাত চন্দ্রশেখর ঘোষ। উনি বললেন যে আপনারা একটা চেষ্টা করুন বাচ্চাদের মোবাইল আসক্তি কী করে কমানো যায়। আমি পাশে সঙ্গে সঙ্গে বললাম সেটা করতে গেলে বাবা মার মোবাইল আসক্তিটাকে কমাতে হবে, তবেই তো বাচ্চাদের কমবে। তো বাচ্চাদের উপর সব কিছু চাপিয়ে দিলাম, তোমাদের করতে হবে, তোমরা এই তোমাদের জন্য। আর পৃথিবীকে আমরা একদম নিঃশেষ করে একদম সমস্ত রকমভাবে যা কিছু নিংড়ে নিয়ে ছিঁড়ে করে পৃথিবীকে রেখে যাচ্ছি এদের জন্য। এই ভাবতেই ভাবলে আমার লজ্জা লাগে। সত্যি তো কি পৃথিবী রেখে যাচ্ছি আমরা পরবর্তী প্রজন্মের জন্য। যা কবিতা সম্ভব একটা ভালো উদ্যোগ, ভালো প্রয়াস। এটা আমার ধারণা ছিল না, যে আমি ভেবেছিলাম যে এখানেই শেখানো টেখানো হয়। স্বপ্না উনি যে দত্তপুকুরে না, দত্তপুকুরে এই যে সমস্ত যারা আপনারা শিখছেন খুব ভালো। আমাদের তাও পশ্চিমবঙ্গে বাংলার যে সংস্কৃতিটা একটু মফস্বল বা একটু এরাই মাছিয়ে রেখেছি। কারণ আমি যা দেখেছি, আমার বিশেষ করে একটা সময় এই বাংলায় বিজ্ঞান চর্চা নিয়ে আমার একটু একটা প্রচেষ্টা ছিল, প্রচেষ্টা বলা ভুল, বড় কথা হয়ে যায়, একটু ছিল, যোগাযোগ ছিল। এবং সেখানে যারা করতেন, সত্যিই যারা করতেন, তারা দেখতাম তারা মফস্বল থেকে, এই গোবরটাকা বা অন্যান্য জায়গা থেকে তারা কিন্তু অত্যন্ত আবেগ নিয়ে এবং তারা অত্যন্ত একটা হৃদয়ের একটা ডাক নিয়ে তারা বাংলায় বিজ্ঞান চর্চা নানা রকম কাজ করে যেত। তো এটাই হচ্ছে আমাদের আসল জিনিস। এবং আমি জানি না কলকাতা থেকে এখন কবি, আধুনিক কবি কত হচ্ছেন, কিন্তু মফস্বল থেকে, জয় গোস্বামী মফস্বলের কবি ছিলেন, রানাঘাটে ছিলেন, এবং অনেকেই মফস্বল থেকে লেখালেখির চর্চা এখনো রয়েছে। এই যে দেশে বা আনন্দবাজারের কবিতা রয়েছে, তার মধ্যে বেশিরভাগই দেখা যাবে যে মফস্বল থেকেই লেখা, অনেকেই আছে। হ্যাঁ, মানে কলকাতা কেন্দ্রিক কিন্তু বাংলা চর্চা অনেকটাই কিন্তু এটা হ্রাস পেয়েছে। এটা আমরা দেখছি নিজের চোখেই, আমাদের নিজেদের ব্যক্তিগত জীবন দিয়েই দেখছি। খুব ভালো প্রয়াস এখানে হয়েছে, ভালো জায়গাটা, যদিও কলকাতার মধ্যে জায়গা পাওয়া সমস্যা, তার মধ্যে ব্যবস্থা রয়েছে। দীপঙ্কর রয়েছে, দীপঙ্কর কিন্তু খুব সক্রিয়। দীপঙ্কর মানে এই ব্যাপারে ওর যে বিপণন দক্ষতা, মানে কী করে বাজার তৈরি করতে হবে, সেটা কিন্তু দীপঙ্কর আমি দেখলাম, ওর থেকে শেখা আছে। আমি নিজে দেখলাম একটা জায়গায় কী করে জিনিসটাকে প্রচার তো দরকার, প্রচার ছাড়া তো হয় না। আমি যতই ভালো কাজ না করি, একটু যদি ঢাকটা না পেটানো হয়, তাহলে তো ওটা আওয়াজের মধ্যে হারিয়ে যাবে, একটা কী আওয়াজ হয়ে হারিয়ে যাবে। দীপঙ্করের দেখলাম এটা একটা বিরাট, ওটা বলতে গেলে ওর ভেতরে দক্ষতা, কী করে কোন লোককে ধরে কী করে এটাকে, তার সঙ্গে স্বপ্নার মতো প্রতিভাময়ী তো নয়, প্রতিভা তো হয়ে, মানে সত্যি প্রতিভা তো বটেই। এখন কৃতি এবং এত সুন্দর উনি যে করছেন, ছোট অনুষ্ঠান করছেন, ভালো। এটা আগের দিনের সঙ্গে স্টুডিও একটা ভালো, স্টুডিও হোক, সেখানে এরকমভাবে রেকর্ড হোক। কারণ এখন ডিজিটাল মাধ্যমটাকে তো আমরা ওটাকে উপেক্ষা করতে পারবো না। কারণ যত বাচ্চারা করবে, ডিজিটাল মাধ্যমে উঠবে, সেটা একটা সামাজিক মাধ্যমে যাবে, যত বেশি এটা হবে তত ভালো, তত এটা নাম আরও চারপাশে ছড়াবে এবং আরও সেন্টার তৈরি হবে নানান জায়গায়। দীপঙ্কর করবে, যেটা বলেছে অনেক জায়গায় সেন্টার করবে, দুর্গাপুর, শিলিগুড়ি, মানে যেমন থাকে না কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ি, সেরকমভাবে কবিতা সম্ভব সেন্টার, সেটা থাকতে হবে। হ্যাঁ, আমরা ওই থিম বললাম, যতটা আমাদের সেভাবে হবে। এবং আগামী দিনে আরও লোককে, আজকে আমি ভাবনা ছিল না যে এত ভিড় হবে এবং এত লোক জোগাড় করতে পারবে, খুব ভালো। ভোরের যে এত পাখি তৈরি হয়েছে, এটা একটা এত ভোরের পাখি খুবই ভালো। আর আমার অঞ্চলে চড়াই ছিল না, আমি খাবার দিয়ে ওই ঘাসদানা নিজে কিনে চড়াই, শালি, ঘুঘু, এই যেগুলো ছিল না এই অঞ্চলে, আমি সংখ্যা ব্যক্তিগতভাবে বৃদ্ধি করেছি। রোজ সকালে আমার কাজ থাকে হচ্ছে যে খাওয়া দাওয়া, এবং এটার জন্য ভোরের পাখি ব্যাপারটা, ভোরের পাখি মানে ভোরের কাকও আছে, তার সঙ্গে কাকও রয়েছে। হ্যাঁ, ও কাক মানে ইন্টেলিজেন্ট, মানে বুদ্ধিমান পাখি। এবং আমি যে দরকারি পাখি শুধু না, ওরা মাস রাখে। তো যাই হোক, এটা ভোরের পাখির ব্যাপারে যত ভোরের পাখি তৈরি হবে আমাদের মধ্যে, স্বপ্না, দীপঙ্করের যৌথ উদ্যোগ এবং অন্যান্যদের প্রচেষ্টা, ততই মাইন্ডফুলনেস, যেটা স্ট্যান্ডফোর্ড গিয়ে গিয়ে শিখতে হবে না, এখানেই তৈরি হয়ে যাবে স্বাভাবিকভাবে। এবং এরা ভবিষ্যতে নিজের জায়গায় যারা কিন্তু কীর্তির ছাপ রাখে।
এবারে আমি নির্মাল্য নারায়ণ চক্রবর্তী, আমাদের নির্মাল্যদার কাছ থেকে কবিতার শুশ্রূষা। নমস্কার। সত্যি কথা বলতে কি যে আমাদের শহরে এর আগেও দু চারটি জায়গায় মিউজিক থেরাপি নিয়ে কাজকর্ম হয়েছে, কিন্তু কবিতা নিয়ে এরকমের কাজের কথা আমি আগে কোথাও শুনিনি। কাজে সেদিক থেকে যারা এই প্রকল্পে যুক্ত আছেন, স্বপ্ন তো আছে, আরও অনেকেই আছেন, সত্যি সেটা আপনাদের একটা সাধুবাদ দেওয়ার মতো কাজ। আমি ভাবছিলাম যে হঠাৎ কবিতা নিয়ে আমরা কথা বলছি এবং কবিতার মাধ্যমে আমরা এই শুশ্রূষার কথা, আরোগ্যের কথা বলছি, কেন, কারণটা? তা আমার মনে হয় জিনিসটাকে এইভাবে দেখা যায় যে আপাত দৃষ্টিতে কবিতা কি কিছু শব্দের সমষ্টি, শব্দগুচ্ছ, একটা পর একটা শব্দ সাজিয়ে কবিতা হয়েছে। তো সে তো একটা পর একটা শব্দ সাজিয়ে গদ্য লেখাও হয়, প্রবন্ধ লেখাও হয়। কবিতার বৈশিষ্ট্যটা কি, যে কারণে কবিতাকে দিয়ে আমরা এই আরোগ্যের কথা, শুশ্রূষার কথা বলছি? একদিক থেকে দেখতে গেলে তো যে কোনো ভাষা যখন আমরা প্রয়োগ করি, শব্দ ব্যবহার করি, সেটা তো আমার চিন্তাটাকে আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য, খুব সাধারণ অর্থে যদি বলি। এখন আমার মনের মধ্যে চিন্তা আছে, সেটাকে আমি আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি কিছু মিডিয়াম বা বাহন ব্যবহার করছি। বাহনটা হচ্ছে আমার কাছে শব্দ, যে শব্দটা আরেকজন শুনতে পারেন, শুনে তিনি আমার চিন্তাটাকে বুঝতে পারেন, চিনতে পারেন। এখন এখানেও অনেক সমস্যা আছে, অনেক কুটকচালি তর্ক বিতর্ক আছে ভাষাতাত্ত্বিকদের মধ্যে, দার্শনিকদের মধ্যে। সাধারণভাবে এটা আমরা বলি যে আমি আমার চিন্তাটাকে আপনার কাছে পৌঁছে দিতে চাই, তাই আমি এই বাক্যটা ব্যবহার করলাম, শব্দটা ব্যবহার করলাম। এখন চিন্তা বলতে আবার অনেক রকমের চিন্তা কথাই তো আমরা বলতে পারি। আমাদের যে প্রাত্যহিক জীবনে চলার জন্য যে ধরনের চিন্তা মাধ্যমে আমরা আমাদের মানে দৈনন্দিন জীবন চালাই, আমাদের আটপৌড়ে যে ব্যবহার, কথা, চিন্তা। আমি যদি বলি যে আমি মনে করি যে ঘাস হয় সাদা, আমি বললাম এটা আমার চিন্তা। আপনি শুনে আপনি তখনই বলবেন যে আপনি কেন বলছেন ঘাস হয় সাদা, ঘাসের দিকে তাকিয়ে তো আমি দেখছি ঘাস হয় সবুজ। তো এই আমার চিন্তাটা সত্য না মিথ্যা, এই প্রশ্ন আপনি তুলতে পারেন। এটা এক ধরনের চিন্তা। কিন্তু আরেক ধরনের চিন্তা আছে যেখানে হয়তো সত্য না মিথ্যা এই প্রশ্ন ওঠে না। ভাবুন সন্তান হারানো মায়ের ব্যথা, বা ধরুন প্রেমিকের যে তার প্রেমিকার প্রতি তার যে ভালোবাসা, আশঙ্কা, সবটা মিলিয়ে। এইগুলো সম্বন্ধে আমরা সাধারণত মনে করি না যে এটা সত্য না এটা মিথ্যা, এই প্রশ্ন তোলা যায়। এটা একটা অনুভূতির, মানুষের অনুভূতির একটা দিক, একটা পরিপ্রেক্ষিত। এখন প্রশ্ন ওঠে যে আমার যে অনুভূতি, আমার যে ব্যথা, যন্ত্রণা, সুখ, দুঃখ, যাই বলুন না, হতাশা, যাই বলুন না কেন, সেটা তো আমার, একান্তভাবেই আমার। সেটাকে আমি আরেকজনের কাছে পৌঁছে দেবো কি? আপনি কি কোনোদিন আমার মনের ব্যথাটা বুঝতে পারবেন? আপনি কি কোনোদিন আমার মনের আশঙ্কা বুঝতে পারবেন? এটা নিয়ে অনেক প্রশ্ন ওঠে। কিন্তু মানুষ তো যেমন সামাজিক জীব একদিক থেকে, তেমনি আরেক দিক থেকে ভাষা ব্যবহারকারী জীব। কাজে আমাদের তো ভাষা ব্যবহার করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, গত্যন্তর নেই। কাজেই যদিও আমার দুঃখ, আমার ব্যথা, আমার যন্ত্রণা, আমার সুখ, আমার আনন্দ সবটাই আমারই, একান্তভাবেই আমারই, তবুও আমি সেটাকে কোনো না কোনোভাবে আরেকজনের কাছে পৌঁছে দিতে চাই। আমার পৌঁছে দিতে চাওয়ার পিছনে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে এই যে আশা করি যার কাছে পৌঁছে দিচ্ছি সে আমার মতো করেই আমার দুঃখটাকে, আমার সুখটাকে, আমার যন্ত্রণাটাকে সে বুঝতে পারবে। এখানে এই সহমর্মিতার কথাটা আসে। আপনি যদি সহমর্মী হন তবেই আপনি আমার সুখ, দুঃখ, বেদনা বুঝতে পারবেন। তাই কবিরা সবসময় বলে যে যার তার কাছে কবিতা বলো না।
আমাদের একটা ঠাট্টা করে একটা কথা বলতাম যে অরসিক যে তার কাছে তুমি এই কবিতা বলো না, কারণ সে সহধর্মী নয়, সে বুঝতে পারবে না তোমার কথা। কেমন? কাজেই কবি আশা করেন যে তিনি তার যে অনুভূতির কথা ওই কবিতার মাধ্যমে বলছেন, সেইটা আরেকজন সহধর্মী সমব্যথী সে বুঝতে পারবে, এই আশা নিয়েই কবি কবিতা লেখে। তা না হলে কবিতার সঙ্গে ওই ঘাস হয় সবুজ বলার এখনো পার্থক্য থাকবে না। কবিতার বৈশিষ্ট্য হচ্ছে এই যে কবিতা, ওই রবীন্দ্রনাথের কথা ভাগ করে বলছি, কবিতা হচ্ছে অপ্রয়োজনের ভাষা, প্রয়োজনের ভাষা। প্রয়োজনের ভাষা তো আমরা দৈনন্দিন সকাল থেকে উঠে রাতে শুতে যাওয়া পর্যন্ত অনবরত বলে যাচ্ছি। কবিতা হচ্ছে অপ্রয়োজনীয় ভাষা, এর কোনো প্রয়োজন নেই। আমি অনেক সময় এই প্রশ্ন নিজেকে করেছি, একটা মানুষ এভারেস্টের মাথায় ওঠার জন্য, চূড়োয় যাওয়ার জন্য কত কষ্ট করছে, শেষ নেই। কেন করছে? একজন তো বলতে পারে কি দরকার বাবা অত কষ্ট করে, ঘরের মধ্যে থাকো না বাবা, হ্যাঁ আরামে থাকো, হ্যাঁ এভারেস্টের মাথায় ওঠার কি দরকার? কত মানুষ কত করছেন ভেবে দেখুন। যে মানুষগুলো অজন্তা ইলোরা সেই পর্বতের গায়ে সেই ছবি এঁকেছিলেন, ভেবে দেখুন, কেউ তো তাদের নামও জানে না, কি আশায় করেছিলেন তারা। এটা হচ্ছে অপ্রয়োজনের কাজ। কবিতা হচ্ছে অপ্রয়োজনের কাজ, প্রয়োজনের কাজ নয় কবিতা। তাই কবি সবসময় বলেন যে দেখো আমি অনেক কথা বললাম, কিন্তু তাও যেন মূল কথাটা বলা হয়ে উঠল না। রবীন্দ্রনাথের তাজমহলের যে কবিতা আছে, কত কথা বললেন শাহজাহানের প্রেম সম্পর্কে, শেষ পর্যন্ত কি বললেন তাও বলা হয়ে উঠল না, এত কথা বলার পর। কাজেই সবসময় কবিতার মধ্যে একটা অপূর্ণতার ভাব, আর ওই কবি সবসময় ভাবছেন যে যাকে বলছি তিনি যেন আমার মতো করে কথাটা বুঝতে পারবেন, এই আশাটা। এখন আমরা এবার আমাদের যে মূল যে অনুষ্ঠানের যে আলোচ্য বিষয় যে হিলিং, এখন দেখুন কবিতা যেহেতু ভাবের জগতের কথা, সেখানেই আসে এই হিলিং এর প্রসঙ্গ। এখন তো মোটামুটি ভাবে সারা পৃথিবীতে এটা স্বীকৃত যে মানে এমনকি আন্তর্জাতিক পর্যায়েও এই নিয়ে স্বীকৃতি দিয়েছেন যে গুড হেলথ মানে শুধু ফিজিক্যাল বডি নয়, গুড হেলথ মানে সাউন্ড মাইন্ড। কাজে মানসিক যে বৈকল্য যদি থাকে কারো, সেটাও কিন্তু সুস্থতার লক্ষণ নয়। এটা কিন্তু বুঝতে আমাদের অনেক সময় লেগেছে। আপনারা যদি 100 বছর আগে যে আমাদের হেলথ সিস্টেমে, হেলথ এডুকেশনের হিস্ট্রি দেখেন, সেখানে কিন্তু এইভাবে তাকে দেখা হয়নি তখন। কাজেই ভাবের জগতে আমাদের যে নানা রকমের, আমরা তো শরীর খারাপ হলে ডাক্তারের কাছে যাই, ডাক্তার কি দেখেন, ডাক্তারের বেসিক ইয়েটা যে আমার শরীরের মধ্যে কতগুলি ফিজিক্যাল এলিমেন্টস আছে, সেই ফিজিক্যাল এলিমেন্টসগুলো ঘাত প্রতিঘাতে নানা রকম সমস্যা তৈরি হচ্ছে, এবং সেগুলিকে সেই সমস্যাকে সমাধান করার জন্য কিছু ওষুধও তো বেসিক্যালি কেমিক্যালস, সেটা দিয়ে সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এর বাইরেও যে আমার এই পঞ্চভূতের যে শরীর, এর বাইরেও যে আমার একটা মনোজগৎ আছে, এবং সেই মনোজগতের ভাবনা আমার শরীরকেও প্রভাবিত করে, আবার আমার শারীরিক যে অবস্থা সেটা আমার মানসিক যে সুস্থতা তাকেও প্রভাবিত করে। এটা তো এখন মোটামুটি সকলেই স্বীকার করে নেয়। কেমন এক সময় কিন্তু স্বীকার করা হতো না। সেই হিস্ট্রি যদি দেখেন, দেখবেন মানুষের মানসিক অসুস্থতা হতে পারে, এটা এক সময় মানুষ ভাবতেই পারত না। আমাদের ছোটবেলাতেও দেখবেন গ্রামের দিকে বিশেষ করে কারো যদি কোনো মানসিক অসুস্থতা থাকে, আমরা একটু তুচ্ছাড়তে বলতাম পাগলামি করছি। হ্যাঁ, এটা পাগলামি নয়, এটা আসলে এক ধরনের মানসিক অসুস্থতা, যেটাকে আমরা সত্যি স্বীকৃতি দিই আগে। এখন সেটাকে আস্তে আস্তে স্বীকৃতি দেওয়া হচ্ছে, সেটা মেইন স্ট্রিম আলোচনার মধ্যেও এসেছে। কাজে এই কবিতার এই যে হিলিং এর কথা বলা হচ্ছে, এই কবিতার দ্বারা, কবিতার অধ্যয়নের দ্বারা, কবিতার ভাবকে উপলব্ধির দ্বারা মানুষের যে মানসিক যে বিভিন্ন ভাবনার যে নানা রকমের কি বলবো গতি প্রকৃতি, সেটাকে প্রভাবিত করা যায়। এই যে কথায় কথায় সব উঠে আসছে আমাদের যে মানে বহু মানুষের যে আপনার একটা অস্থিরতা, বহু মানুষের একাকিত্ব। আপনারা জানেন মানে একাকিত্ব যে কি জিনিস,
বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন, মধ্যবিত্ত, মানে শহরের মধ্যবিত্তের কথা বিশেষ করে বলছি, অনেকেই একা থাকেন। আপনারা দেখবেন যে কি করুন সে অবস্থা, মানে কথা বলার লোক নেই সারাদিন, কাজের লোক ছাড়া কারোর সঙ্গে কথা বলার লোক নেই। আমি এরকম কিছু দেখেছি, এত খারাপ লেগেছে আমার। এবং তার জন্য আবার কিছু কিছু সংস্থাও তৈরি হয়েছে যারা সেই পাশে গিয়ে দাঁড়ায়, তাদের সঙ্গে দুটো কথা বলেন, সকালবেলা একটু বাজার করে দেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কাজে এই নানা ধরনের, এটা তো গেল এক ধরনের। কিন্তু এই যে মানে রাজস্থানের ওটাকে তখন বলা হয় যে সুইসাইড ক্যাপিটাল অফ ইন্ডিয়া, হ্যাঁ, যেখানে প্রায় প্রতি মাসে একটি করে ছাত্রছাত্রী সুইসাইড করছে। এবং তারা কিন্তু অনেকটা দূর এগিয়ে গিয়ে করছে, মানে লেখাপড়ার জগতে অনেকটা দূর এগিয়ে গেছে তারা। কি এই যে নানা রকমের সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, বলতে কোনো বাধা নেই আপনাদের কাছে। আপনাদের অভিজ্ঞতা নিশ্চয়ই একই রকম। শিক্ষিত মধ্যবিত্ত পরিবারে ভাঙন এখন প্রায় আমাদের মানে কি বলবো খুব পরিচিত, হ্যাঁ। এবং সেই পরিবার যখন ভাঙছে, বুঝতেই পারছেন সেই পরিবেশটাও স্বাভাবিক হচ্ছে না। সেই পরিবেশের মধ্যে যে ছেলেমেয়েরা মানুষ হচ্ছে তাদের উপর দারুণ প্রভাব পড়ছে। তার আমি ব্যক্তিগতভাবে কয়েকটি জানি বলে আমি বলছি আর কি। ফলে এই ধরনের যে সমস্যাগুলো মানুষের মানসিক স্বাস্থ্যকে যে গভীরভাবে বিঘ্নিত করছে, সত্যি তার জন্য কিন্তু যে প্রয়াস এরা এখানে নিয়েছে এই কবিতার মাধ্যমে, খানিকটা হলেও মানুষকে একটু সাহস দেওয়া, মানুষের মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথ যাকে আমরা বলি, তাকে একটুখানি হলেও একটু সাপোর্ট দেওয়া, হ্যাঁ, সেটা কিন্তু কম কথা নয়। কাজে এই যে প্রয়াস আজকে এই আমাদের কবিতা সম্ভবার এই গৃহে এই ভোরের আলোর উদ্যোগে যেটা হয়েছে, এটা অত্যন্ত সাধুবাদ দেওয়ার মতো। এবং আমি আশা করব যে এই ধরনের অনুষ্ঠান শুধু এখানে নয়, বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজে যেমন বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, সেই রকম যদি করা যায়। কারণ আমরা যেহেতু সকলেই কম বেশি শিক্ষকতার সঙ্গে যুক্ত, কাজে ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের সকাল থেকে রাত পর্যন্ত কাটে, নানা রকম ইমেল পাই তাদের কাছ থেকে, তাদের সমস্যা, নানা রকম সমস্যা তাদের থাকে, কিছু পারিবারিক সমস্যা, হ্যাঁ, এবং কিছু পেশাগত সমস্যা, পড়াশোনার ক্ষেত্রে সমস্যা, বৃহত্তর সামাজিক যে পরিবেশ। অনেকে আছেন যে বাইরে গ্রাম থেকে এসে হোস্টেলে থাকছেন, হোস্টেলের পরিবেশ অন্যরকম, তার সাথে কিছুতেই পেরে উঠছেন না। আপনারা জানেন নিশ্চয়ই গত বছর যাদবপুরের যে চরম দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলো, হ্যাঁ। কাজেই এই এখন কথা হচ্ছে যে শুধু তো পরিবেশ খারাপ এই কথা বলে তো কোনো লাভ হবে না। হ্যাঁ, আমাদেরও একটু দায়িত্ব নিয়ে যতটা সম্ভব একটু এগোতে হবে। এবং সেই এগোনোর দিকে আমার মনে হয় এই যে প্রয়াস ওনারা করছেন, এটা অত্যন্ত সাধুবাদের যোগ্য। এটাকে আরেকটু যদি আমরা ছড়িয়ে দিতে পারি নানা জায়গার মধ্যে, আমার মনে হয় তাতে আমাদের সকলের, মানে আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছেন, আমাদের ছাত্রছাত্রী যারা আছেন, আমাদের যারা ছোটরা আছেন, সকলেরই তাকে উপকারী হবে। এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। নির্মাল্যদার কাছে আমার একটা আবদার আছে, সেটা হচ্ছে একটু উপনিষদ শুনবো আপনার কাছে। খুব প্রচলিত দু চারটে মন্ত্র সবাই, হ্যাঁ প্লিজ প্লিজ। সকালেও আমাদের অনুষ্ঠান, হ্যাঁ, পিতানহসিদেই শুরু হয়েছে সেই মন্ত্র দিয়ে। অবশ্য বেদ মন্ত্রের আবার সস্বর বেদ পাঠ করে। আপনারা তো নিশ্চয়ই জানেন যে ভারতবর্ষের যে মার্গসঙ্গীতের যে ইতিহাস, সেই ইতিহাস শুরু হয়েছিল সামবেদ থেকে। সামবেদটা সবসময় গান করে করে করা হতো। এবং সেই গানের যে পদ্ধতি, আমি সেই পদ্ধতি জানি না, দু একবার শুনেছি যারা জানেন তাদের কাছে, যে তাদের প্রত্যেকটা স্বর, হ্রস্ব, দীর্ঘ, তার আবার নানা রকম যে হাত নাড়াচ্ছি, হাত নাড়ানোর কিন্তু একটা সাইন আছে কোনটার জন্য। তা আমি তো অত ওইভাবে বিধিবৎ ওইভাবে শিখিনি, বাড়ির পরিবেশে যতটুকু জাস্ট কি বলবো একবারে অজান্তেই এসে গেছে, সেইটুকুই আমি জানি। তো ঠিক আছে, আজকের এই সুন্দর অনুষ্ঠান যে মন্ত্র দিয়ে শুরু হলো আমাদের এই অনুষ্ঠান, সেই মন্ত্রেই অনুগামী একটা ইয়ে বলছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য
देवा वशिष्यते ॐ यो देवगणो यो अप्सु यो विश्वं भुवनम् आविवेशः योषधिषु यो वनस्पतिषु तस्मै देवाय नमो नमः। অনেক অনেক ধন্যবাদ, শ্রদ্ধা এবং ভালোবাসা। সৌমিতা, কিছু আপনি এরকম লজ্জা পান কেন? একটা আপনি শোনো, একটা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বাচ্চারা খুব ভালো করে আবৃত্তি করো, কবিতা শেখো, এবং পরে তোমাদের মধ্যে যদি কেউ কেউ কবি হয় তাহলে তো একটা উপরি পাও না, কেউ কেউ আবৃত্তিকার হলে আরও একটা উপরি পাও না, আর কেউ কেউ আজ প্রত্যেকেই সফল হবে জীবনে। এটাই হচ্ছে আমার প্রত্যেকের জন্য আমার দিক থেকে একটা ইচ্ছা রইল, ইচ্ছার প্রকাশ রইল। সব ভালো থেকো, সুস্থ থেকো, আর বন্ধুবান্ধব যারা যারা ভালো বলবে তাদের বলার সময় হাততালি দেবে।